পুরস্কার গ্রহণ করলেন। সে আমাদের ডক্টর রাহেল রাজীব, বিশিষ্ট লেখক গবেষক অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্যারকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই স্যার আমাদের মাঝে এসেছেন, দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং উপস্থিত করেছেন আমাদের সাগরদারি চেয়ারম্যান, সাগরদারি পরিষদের সভাপতি চেয়ারম্যান মহোদয়, এবং আমাদের মধুসূদন একাডেমির পরিচালক খুশরু পারভেজ সহ আমাদের অন্যান্য কর্মকর্তা বিন্দু এবং বিভিন্ন জেলা থেকে আগত আমি মনে করি এক একজন মাইকেল যোদ্ধা সকলকে আমার এবং আমাদের সাংবাদিক বিন্দু সকলকে আমার শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব। আসলে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আমি মনে করি যে প্রথম আধুনিক কবি বাংলা সাহিত্যের এবং প্রথম বিদ্রোহী কবি। আমরা যদি মাইকেলের জীবন বিশ্লেষণ করি তাহলে দেখবো যে ইংলিশে দুটো কথা আছে, যে মর্নিং শোজ দ্য ডে, আরেকটি কথা আছে অলসো দ্যাট ইনসাইড, বা ইনসাইড দ্যাট অলসো দ্যাট ইনসাইড, আর মর্নিং শোজ দ্য ডে। এটা কিন্তু দেখেন মধুসূদন কিন্তু একজন ব্যতিক্রমী কবি ছিলেন। দুটা কথাই কিন্তু উনি কিন্তু এই দুটা কথাই ওনার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যদি আমরা বলি যে মর্নিং শোজ দ্য ডে, আমরা বলি ইংলিশে, এটা কিন্তু মধুসূদনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। উনি দেখেন, আমরা যদি বাংলা সাহিত্যের আপনার যদি বিশ্লেষণ করি সেই প্রাচীনকাল থেকে, যদি আমরা রবীন্দ্রনাথ থেকেই ধরি, আমাদের রবীন্দ্রনাথ থেকেই ধরি, যে উনি যে প্রথম যে ওনার যে বৈশাখী মেলার উপহার, বা আমাদের যদি কাজী নজরুলকে ধরি বামনহারা, কিংবা আমাদের স্যার বলে গেলেন যে দীনবন্ধু মিত্রের সেই নীলদর্পণ, কিংবা লাল সালু যদি ধরেন সৈয়দ ওয়ালিউল্লাহ, দেখেন সেক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেন লেডি কিন্তু সেক্ষেত্রে ওইভাবে কিন্তু পাঠক সমাজে সমাদিত হয়নি, কিন্তু তবুও কিন্তু তিনি সার্থক। দেখেন তবুও কিন্তু তিনি সার্থক। আবার একটা জিনিস দেখেন, যদি আমরা মাইকেলের জীবন বিশ্লেষণ করি, সেই ছোটবেলা থেকে উনি এখানেই, ওনার কিন্তু প্রাথমিক শিক্ষাটা ওনার মায়ের কাছ থেকে। এখানে তিনি তার মায়ের কাছ থেকে কিন্তু রামায়ণ, মহাভারত এবং কোরআনের বিভিন্ন শিক্ষা গ্রহণ করেন। দেখেন যেটা আমরা ফ্যামিলি থেকে শিখি ওটা কিন্তু মনের মধ্যে থাকে। তার পরবর্তীতে সে কোথায় গেলেন, এখানে যে শিল্পরা মসজিদে কাছ থেকে শিখলেন আরবি ফার্সি, সেখান থেকে চলে গেলেন কলকাতা হিন্দু কলেজ, সেখান থেকে আবার সে চলে গেলেন কোথায়, মাদ্রাসে। এই যে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, আবার সেই যে আপনার ছাড় বলে গেছে বিশপ কলেজ, বিভিন্ন জায়গায় সে চলে গেলেন, ইংল্যান্ডে গেলেন। সেখানে আবার 1843 সালে কি করলেন, আপনার 8 ফেব্রুয়ারিতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। এই যে তার জীবনের যে বৈচিত্র্যতা, এবং দেখেন সে কিন্তু বলে যে অলসো দ্যাট এনজয়, কিন্তু শেষ জীবনটা তার দেখেন সেটা কিন্তু ভালো হয়নি। আমরা জানি সে হসপিটালে ছিল দীর্ঘদিন, আপনার অর্থের অভাবে চিকিৎসা হয়নি, কিন্তু তাই সে কিন্তু সার্থক। আজকে তাকে নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি। এবং যতদিন আমি বলি যে বাংলা সাহিত্যের কিছু কিছু কথা বাংলা সাহিত্যের যুগ যুগ ধরে টিকে থাকে। যেমন আমরা যদি বাংলা সাহিত্যের যুগ বিভাগ করি 650 বা 950 থেকে 1200 সাল পর্যন্ত, যে প্রাচীন যুগ যদি ধরি, সেখানে দেখেন আমাদের একমাত্র আদি নিদর্শন চর্যাপদ। সেখানে যদি লুই পাহাড় কথা থেকে শুরু করে, যে উনি বলেছেন যে চঞ্চল চিত্তে বৈঠাকাল, এখান থেকে যদি ধরেন, কিংবা যদি আপনার আমাদের যে মঙ্গল কাব্যগুলো আছে, যে অন্যতম মঙ্গল যে ভারতচন্দ্র রায় গুণাকারের, সেখানে উনি বলেছেন যে কিছু কিছু উক্তি মানুষের মাঝে চিরদিন থেকে যায়। উনি বলেছেন যে পিপিলিকা পাখা বাজায় মরিবার তরে, কিংবা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে আমরা কিন্তু এখনো আপনার এগুলা কিন্তু বলি, কিন্তু আউড়িয়ে যাচ্ছে। কিংবা যদি চণ্ডীদাসের কথা বলেন, ওটা সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। আমরা কিন্তু যুগ যুগ ধরে এটা বলে আছি, যুগ যুগ ধরে বলে আছি। এরকম অনেক কথা কিন্তু আছে। কিংবা শরৎচন্দ্রের কথাই যদি ধরেন, আধুনিক কবি, উনি বলছেন যে সরস্বতী বর দিবেন কি আর বিলাসীদের। দেখেন এই যে কত মানে সামাজিক, উনি কিন্তু হিন্দু ধর্ম, সামাজিক যে
চিরায়ত যে রীতিনীতি সেগুলা ভেঙে আপনি কি উনি বললেন যে সরস্বতী পদ দিবেন কি? এই যে আমার মাইকেলের ক্ষেত্রে দেখেন, মাইকেলের কিছু চুক্তি আছে যেমন হে বঙ্গ ভান্ডার তবে বিবিধ রকম। আমি মনে করি যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে, টিকে থাকবে। এবং যে সতত হেন তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবি বিরলে, একটু আগে পরিবেশন করলেন। এটা কিন্তু যতদিন বাংলা ভাষা থাকবে, বাঙালি জাতি যতদিন থাকবে, ততদিন কিন্তু মানুষের হৃদয়ে এই উক্তিগুলি থাকবে। এবং আমি এই কথাটা বলতে চেয়েছিলাম, দেখেন মাইকেল মধুসূদন দত্ত আমাদের স্যার আগেই বলে দিয়েছেন, যখন উনি কিন্তু ওনারা শুধু নিজের কথা কিন্তু ভাবেননি, সমাজ নিয়ে ভেবেছেন। দেখেন উনি যদি আপনার এই কি বলেন দীনবন্ধু মিত্রের যদি নীলদর্পণ নাটক যদি ইংলিশে অনুবাদ না করতেন, তাহলে কিন্তু কি হইতো না। আপনি এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা রয়েছে অবশ্যই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি ওনাকে হেল্প না করতে, তাহলে আজকে এই মাইকেল কিন্তু হতো না। এটা আপনারাও জানেন, আমি জানি আপনার মাইকেল নিয়ে পড়াশোনা জানেন। তবে এটা যদি ইংলিশে উনি অনুবাদ না করতেন, তাহলে কি নীলদর্পণ যে নাটক ইংলিশে ওরা কিন্তু বুঝতো না। বাংলা কি ওনারা বুঝে? যারা ইংলিশ বুঝতো না কিন্তু তখন কিন্তু এই যে আমাদের এখানে যে নীলকরদের যে অত্যাচার, নীল যে নির্যাতন, যে নীল চাষীদের যে আপনার হাত, সেটা কিন্তু ইংরেজরা জানতে পারতো না। তখন কিন্তু নীল চাষ কিন্তু বন্ধ হতো না। এই যে আপনার একটা কবি, ওনারা কিন্তু পুরো একটা যুগকে ওনারা প্রভাবিত করে। উনি কিন্তু মাইকেল মধুসূদন ওরকমই কবি ছিলেন। উনি কিন্তু পুরো যুগকে প্রভাবিত করেছিলেন। এবং ওই যুগে দেখেন ওনার যে মানে আমি যেটা বলেছিলাম যে অল সয়েল দ্যাট ইন সয়েল, সেটা কিন্তু ওনার ক্ষেত্রে হয় নাই। ওনার যে জীবনের যে বৈচিত্র্যটা, উনি সেই ওইখানে চলে গেলেন মাদ্রাজে, সেখানে আপনার একটা কলেজে অধ্যাপনা করলেন। এই সেখানে রেবেকার সাথে পরিচয় হলো, ওইখানে দুটো পুত্র দুটো মেয়ে, কন্যা দুটো। আবার তার সাথে সারাসারি হয়ে গেল, আবার এখানে আবার সে হেনরিয়েটার সাথে পরিচয় হলো, সেখানে তাকে আবার বিয়ে করলেন। এই যে বৈচিত্র্যতা এবং তার জীবনের টার্নিং পয়েন্ট আমি বলবো যে উনি যে তার বন্ধু গরিব প্রসাদ দাস বসা, ওনাকে যে আপনাদের ক্যাপ্টেন প্লেডি যে পাঠিয়েছিলেন, উনি আবার সে মিথুন বাবুকে সেটা আবার পাঠিয়েছিলেন। মিথুন বাবু কিন্তু ওনাকে আবার চিঠি লিখলেন যে তুমি বাংলায় লেখো, তোমার নিজের ভাষায় লেখো, তোমার যে ক্যাপ্টেন প্লেডি পড়ে। দেখেন উনি আবার ফিরে আসলেন বাংলায়। এই যে জীবনের বৈচিত্র্যতা, এটা কিন্তু খুবই কম কবির মধ্যে আপনার দেখা যায়। যাও আমাদের আমি ছাত্র জীবন থেকে যে সময় পড়াশোনা করতাম কেশবপুরে, যদি আমি আজকে কেশবপুরে যাবো, আমি কিন্তু কেশবপুরকে আমি চিন্তা আমি পড়াশোনা করেছি যে মাইকেল মধুসূদন সম্পর্কে যশোরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন এবং কপোতাক্ষ নদ কিন্তু আগে আমি এই থেকে চিনতাম, কিন্তু কেশবপুর আমি চিনেছি অনেক পরে। তাহলে দেখেন কত পরিচিত আপনার। দেখেন সাগরদারি বললে আমার বাড়ি আপনার মানিকগঞ্জে ঢাকা মানিকগঞ্জ। এবং আমার এক ভাগ্নি আছে, ও বাসিতে পড়ে এখন, ও কিন্তু সাগরদারি চিনি, ওকে আর ওই দিন কথা না, কিন্তু সে এখনো আপনার সাগরদারি ছিল। তাহলে দেখেন এক কবির জন্য কোথায় গেছে সাগরদারি, এটা আমাদের অবশ্যই ভাবতে হবে। এবং আমি মনে করি শুধু মাইকেল আমাদের স্যার আছেন পশ্চিমবঙ্গ থেকে, আমরা কিন্তু মাইকেলকে আপনার অন্তর থেকে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, আমরা দুই বঙ্গের মানুষই মাইকেলকে ভালোবাসি। এবং আমি মনে করি যে মাইকেল সম্পর্কে আরো ভালো কিছু হওয়া দরকার। আমাদের স্যার উনিও একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, আমাদের যে একটা কমিটি রয়েছেন ওনারা আমাদের কাছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনারা স্মারকলিপি দিয়েছেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় করার জন্য। এবং আমাদের ডি স্যারের কাছে আমি স্যারের সাথে আমার আলাপ হয়েছে যেদিন মেলায় আপনার আসলো, যে মধুমেলায় যে নদীর মধুমেলা হয়েছে, স্যার আমাকে কিন্তু রাত্রে আমাকে ডেকে আপনি ওই পাশে নিয়ে গেলেন রাত্রে। এবং যে বালিনার রোডের যে রাস্তা, ওই রাস্তাতে স্যার অনেকক্ষণ হাঁটলেন আমাকে নিয়ে এবং বললেন, আমার সাথে অনেক ম্যাস্টার ছিল, বললেন যে তুমি একটা কাজ করে একটা সমন্বিত একটা প্ল্যান নাও, এখানে একটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানে যদি একটা ভালো রেস্ট হাউস কিংবা এই একাডেমি যদি কিভাবে উন্নয়ন করা যায়, তুমি একটা সমন্বিত একটা প্ল্যান নাও, প্লাস এইখানে ব্রিজ। স্যার বলছিল যে ব্রিপার ব্রিজ। আমি বললাম যে স্যার এটা চলছে। এবং আমাদের যে মাননীয় সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়েছেন, নির্বাচিত আমাদের জনাব আজিজুল ইসলাম মহোদয়, ওনার সাথে কিন্তু আমি ব্যাপার আলোচনা করেছি ইতিমধ্যে। এবং আমাদের জি স্যার যে নির্দেশনা দিয়েছেন সেটাও আমি বলেছি যে এভাবে বলেছেন আমরা এটা করতে পারি কিনা, এবং উনিও আমাকে আশ্বস্ত করেছেন যেটা ভালো হবে।
এটা ভালো হবে। তো আমরা ইনশাআল্লাহ এটা করবো, এবং আমাদের সাগরদার ইউনিয়নের যে সমিতির চেয়ারম্যান এবং আমাদের আজকে যে পুরস্কার গ্রহণ করলেন আমাদের ডক্টর রাহেল রাজীব স্যার সহ আমাদের ডক্টর সুরঞ্জন বিদ্যে স্যার, ওনারাও বলেছেন যে এখানে এই একাডেমি কিভাবে উন্নয়ন করা যায়। আমরা ইনশাআল্লাহ এটা করে দেবো ইনশাআল্লাহ। এটা বিল্ডিং যে হয় না ইনশাআল্লাহ করবো। এবং এই সাগরদাইতে এই যে মেলাটা হয় 9 দিন ব্যাপী, এখানে কিন্তু অনেক লোকের সমাগম হয়, এবং আপনারা যেটা আনন্দিত হবেন, আমি যে কিছুদিন আগে একটা চিঠি পাঠিয়েছি আপনার আমাদের ডিএসআর কাছে পাঠিয়েছি, স্যার এটা মিনিস্ট্রিতে পাঠাবেন যে এটা যাতে মেলাটা যাতে জাতীয়ভাবে উদযাপিত হয়, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছে। আমি আশা করি ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, এটা জাতীয়ভাবে উদযাপিত হবে এবং আমরা তখন অনেক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা পাবো। এবং আমরা এই একাডেমিতে যে শামসুল রহমান উনি কিন্তু আমাকে একদিন বলেছিলেন, আমি এসে 2-3 দিন দেখে গেছি, যে উনি একদিন বলেছেন স্যার আমি 29 বছর যাবো এখানে আপনার মানে বিনা পয়সা আমি এখানে সেবা দিই, একদম বিনা পয়সা। এটা কিন্তু মানে আমি বলবো একজন মহৎ মানুষের একটা কাজ। এটা কিন্তু তাই না, এত ত্যাগ স্বীকার করা, উনি কিন্তু অনেক কিছু করতে পারতেন, অনেক ত্যাগী একজন মানুষ, যাকে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা ভবিষ্যতে ওনার জন্য কিছু একটা প্রতিষ্ঠিত করা যায় কিনা সেটা আমরা চিন্তা করবো। এবং আমি জানি আমাদের স্যার প্রথমে বলেছেন যে খোদার রাজ্যে পৃথিবী তোমার পূর্ণিমার চাঁদ যেন ঝলসা না ওঠে, সেই সিদ্ধান্ত বিখ্যাত লাইন স্যার প্রথমে বলেছিলেন। যাক আমি এর কথা বাড়াবো না। এই মধুসূদন একাডেমি যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং আমি আরেকটা কথা বলি, এই অনুষ্ঠানটা যাতে আরো বড় পরিসরে আয়োজন করা যায় সেটা ইনশাআল্লাহ আমরা করবো। আরো বড় পরিসরে আগামী বছর থেকে আরো বড় পরিসরে, এটা বাইরে মাঠে হবে, সেটা আমরা করব। এবং পরে পরে বড় পরিসরে করব। আপনি শুনবেন তো আপনারা ভালো থাকেন যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমি আসার পথে আমার 1 ঘন্টা দেরি হয়েছে দুটো জায়গা। একটা হলো ওই রাস্তায় গাছ লাগানো ছিল, ওখানে একটু কথা বললাম, ওই একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে আপনার বৃষ্টির মধ্যে ওই গাছ থাকার কারণে। এই যে হাসানপুর বাজার পার হলে পরে যে গাছ আছে রাস্তা, সেই ব্যাপারে ওনাদের একটু বলে আসলাম। আর আপনার এখানে যে শ্রীপুর স্কুল না, এই স্কুলে আপনার মাটি তুলবে, প্লাস টেন্ডার দিয়ে কিছু স্কুল এখানকার স্কুলের টিচারও দেখলাম আপনার ছিলেন, ওনারা তো চলে গেছেন। সে ব্যাপারেও আমার ওখানে একটু বললো স্যার একটু বসেন, এই জন্য একটু দেরি হয়েছে। আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমার একটু দেরি হয়েছে, অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হয়েছে। কিন্তু এইখানেও আমরা ব্যতিক্রম বললাম, মর্নিং সন্ধ্যাতে যদিও আমাদের শুরু মানে দেরি হয়েছে, কিন্তু আমাদের অনুষ্ঠানটা এখানে আমরা ব্যতিক্রম, মাইকেলের মতোই আমরা আবারও সার্থক। ঠিক আছে, আমরা অনুষ্ঠানটা সুন্দর হয়েছে, ধন্যবাদ। মাইকেলের মতো আমরা ব্যতিক্রম, যদিও দেরিতে হয়েছে কিন্তু অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে এবং প্রাণবন্ত হয়েছে। এখানেও আমরা সার্থক মাইকেলের মতোই। ঠিক আছে, তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা অনুষ্ঠানের আয়োজন করেছে মধুসূদন একাডেমি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে যারা মধুপ্রেমী যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের স্যার কলকাতা থেকে আসছেন, এবং কলকাতাবাসীকে আপনি এই মেসেজটা দিবেন, ওনারা আমরা মধুসূদনের প্রতি আমাদের কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই। আমরা কিন্তু যারা বাঙালি আছি যেখানেই থাকি, মধুসূদনের প্রতি আমাদের অগাধ ভালোবাসা রয়েছে। এবং আমরা মধুসূদন একাডেমি সহ মধুসূদনের সাথে যে সমস্ত স্মৃতি যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমরা সংরক্ষণ করতে চাই, এবং এটার যাতে আরো ফলে পর্যায়ে বৃদ্ধি পায় সেটা আমরা করতে চাই। সেই প্রত্যাশা রেখে উপস্থিত সকলের সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। বলেন বলেন বলেন। এই খেলোয়াড়িটা আলাদা সমাধিস্থল এই সাগর দেখতে আলাদা
এমন কিছু নয়, সমাধির এক প্যাকেট মাটি এখন তার হার নেই। এটা আমি ঠিক আছে, কিন্তু এটা এখনই কথা দিতে পারছি না যদি হয়। এখন কলকাতার মানুষ যদি বলে যে আপনাদের এখানে তো জন্মাইছে, আমাদের এখানে যদি থাকে সমস্যা নেই। না, তারপরে এটা আমাদের কূটনৈতিক না, ব্যাপার আছে। এটা কিন্তু একটা এর ব্যাপার, মানে দুই দেশের একটা নেগোসিয়েশনের ব্যাপার আছে, আলোচনার ব্যাপার আছে, তার অনেক কিছু ব্যাপার আছে। তারপরেও আমরা যদি আপনার প্রস্তাবটা আমরা মানে পেশ করবো, যদি হয় তাহলে তো ভালোই হবে। কিন্তু ওনারা যদি বলে যে আমরা তো মধুসাগরে কিছুই পেলাম না, আমরা তো সবই নিয়ে গেলাম, আমরা তো এখানে জন্মাইছে 12-13 বছর থাকলো, লালিত পালিত হয়েছে, আবারও আসছে, আপনারা তো তার কোথায় থাকছে, কোথায় শিল্প কটাক্ষ আপনারা তো দেখেন, কিন্তু আমরা তো